এই পরিত্যক্ত অভিশপ্ত ভবনটিতে এখন রাজত্ব করছে হাজার হাজার চামচিকা আর বড় বড় বিষধর সাপ। জনমানব শূন্য এই ভবনটির দেওয়ালে কান পাতলেই যেন শোনা যায় অতীতের সেই নির্মম ইতিহাস। সে আমলে হতদরিদ্র কৃষকদের নির্যাতন করা হতো এই ভবনটির কক্ষগুলিতে। ভেসে আসে যেন সে আমলে কৃষকদের চাপা কান্না। বন্ধুরা, এখন আমি রয়েছি সেই 200 বছর পুরনো নীলকুঠিতে এবং আপনারা শুনতে পাচ্ছেন চামচিকা বাদুড়ের যেন রাজত্ব করছে এই জায়গার দিয়ে। একেবারে ভুতুড়ে অবস্থা। অন্ধকার নেমে এলেই এই অভিশপ্ত ভবনটির কক্ষে যে এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয় তা অনেকটা আন্দাজ করতে পারছি। দেখুন বন্ধুরা, ভিতরে পরিবেশটা কতটা ভুতুড়ে। আমার দাদারা বলতো এর ভিতরে নাকি আগে খুব কান্নার আওয়াজ আসতো, কেউ ভয়ে ঢুকতে পারতো না, অনেক আগের এগুলো হয়েছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারছি যে এই নীলকুঠিতে যারা দরিদ্র কৃষক ছিল তাদেরকে অত্যাচার করতো, অনেক অত্যাচার করতো। এই কথা কি সত্যি? হ্যাঁ, সত্যি। আপনার দাদারা বলছে এই কথাগুলো? জি। বড় সাপ আছে, অনেক বিষধর সাপ আছে। চাপের সাপ যে ক্রোশগুলা ছাড়ে সেগুলা অনেক বড় বড় গাছের মধ্যে টাকা আছে, অনেকগুলা ওগুলা পাওয়া যায় আর কি। না, আমি যখন ঢুকছি তো তখন দেখলাম যে ওইখানে বেশ কিছু সাপের চামড়া পড়েছিল। হ্যাঁ, সব সময় থাকে ওগুলো। আপনারা ভিতরে যান না? না, আমরা কখনো ভিতরে যাইনি। আমার 30-34 বছর বয়স হইলো, আমি এখনো কখনো ভিতরে যাইনি। না, আমি ভিতরে গেছিলাম তো, ভিতরে গেছি, বাদুড় দেখছি, সাপের চামড়াও দেখছি। ভাগ্য ভালো যে আপনি ফেরত আসছেন। এখানে ভয়ে কেউ ঢোকে না, এলাকাবাসী কেউ ঢোকে না। আর কোনো লোকজনও দেখলাম না এখানে। কেন লোকজন নাই? কেউ আসে না তো, ভয়ে কেউ আসে না। অনেক অভিশপ্ত জায়গাটা মনে হয়। জি জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা। ভোরের আলো ফুটতেই যাত্রা শুরু করছি সৈয়দপুর থেকে। ট্রেন যোগে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন নাটোর শহরে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আজ ঘুরে আসব নাটোর শহরে সেই অভিশপ্ত নীলকুঠিতে। অটো বা সিএনজি যোগে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন এই নীলকুঠিতে। গাছপালার আড়াল থেকে দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সেই নীলকুঠিতে। আজকে এই ভিডিওতে আমরা হাঁটব সেই পথে যেখানে ইতিহাসের মাটিতে লুকিয়ে আছে অসংখ্য কান্না, যন্ত্রণা আর অসমাপ্ত আর্তনাদ। আমরা দেখব নাটোরের নীলকুঠির একটি স্থাপনা যার দেওয়ালে লেগে আছে সে আমলে কৃষকদের রক্ত, ঘাম আর কৃষকদের নির্যাতনের চিৎকার। সাথেই থাকুন বন্ধুরা। এই ব্রিটিশদের দ্বারা নির্মিত সে প্রাচীন ভবনটি, এখানে নীল চাষের জন্য শ্রমিকদের অত্যাচার করা হতো। দেখুন বন্ধুরা, কালের বিবর্তনে এই ভবনটি কী অবস্থা। ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই ভবনটি। এই ভবনটিতে এখন রাজত্ব করছে চামচিকা, বাদুড়, বিভিন্ন পোকামাকড়, সাপ, বিচ্ছু। কী অবস্থা দেখুন, প্লাস্টারগুলো খসে খসে পড়েছে। এক অভিশপ্ত ভবন। এই ভবনকে নিয়ে রয়েছে ইতিহাসে নানা কাহিনী। ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন আমলে ইংরেজদের শোষণ ও নির্যাতনের ইতিহাস কম বেশি অনেকেরই জানা। এই উপমহাদেশ থেকে বহু আগেই ইংরেজ পতন ঘটলেও তাদের শোষণ, নির্যাতনের নানা স্মৃতি আজও রয়ে গেছে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। ব্রিটিশ শাসন আমলে নীল চাষের জন্য কৃষকদের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীলকর ইংরেজদের নির্যাতনের নির্মম স্মৃতি কালো সাক্ষী আজও নাটোরের বাগাতির উপজেলায় নওশেরা গ্রামে এই নীলকুঠিতে অবস্থিত। 1778 সালের
ক্যারল ব্লুম নামে এক ইংরেজ ব্যক্তি নীলকুঠি স্থাপন করেন। নীল চাষে অত্যাধিক লাভজনক হওয়ায় 1796 সালে এখানে নীল চাষ শুরু হয়। এ সময় বিখ্যাত বর্গী দস্যু নেতা রঘুনাথ ঘোষালির সঙ্গে সম্মুখ যুদ্ধে গোরাল চৌধুরী নিহত হলে মেহেরপুর অঞ্চলের রানী ভবানীর জমিদারভুক্তি হন। রানী ভবানীর নিহত হলে কাশিমবাজারের অঞ্চলটি ক্রয় করেন হরিনাথ কুমার নন্দী। পরে হাত বদল হয়ে গোটা অঞ্চলটি মথুরানাথ মুখার্জির জমিদারিভুক্ত হয়। তার ছেলে চন্দ্রমোহন বৃহত্তর অঙ্কের টাকা নজরানা নিয়ে মেহেরপুরকে জেমস হিলের হাতে তুলে দেন। সেই থেকে এই অঞ্চলটি চলে যায় ইংরেজদের দখলে। 1818 সাল থেকে 1820 সাল মধ্যবর্তী সময়ে মেহেরপুরে বেশ কয়েকটি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। 1 বিঘা জমিতে 2.5 থেকে 3 কেজি নীল উৎপাদিত হতো, যা উৎপাদন করতে ব্যয় হতো 12 থেকে 14 টাকা, অথচ চাষিরা পেত মাত্র 3 থেকে 4 টাকা। নীল চাষ থেকে যে রং তৈরি করা হতো তা ছিল চাষিদের বুকে পুঞ্জীভূত রক্ত। এক প্রকার বাধ্য হয়েই এই কৃষকরা এই চাষ করত। আর যারা নীল চাষ করতে চাইতো না তাদের উপর চালানো হতো অমানবিক অত্যাচার, এমনকি তাদের মেরে ফেলাও হতো। এই ভবনগুলির দেওয়ালের শ্যাওলা, রং মলিন চিহ্ন, মেঝের কালচে দাগ সবই যেন 100 বছরের পুরনো অত্যাচারের সাক্ষী। অনেকে বলে রাতে এখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। হয়তো মানুষের নয়, ইতিহাসের কান্না এখানে আজও থামেনি। এতক্ষণ আমরা ভবনের পিছনের অংশটি দেখলাম, এখন আমরা চলে আসছি ভবনটির সামনের অংশ দেখার জন্য। সামনের অংশটি এতটাই জঙ্গল দ্বারা ভরা যে এখানে প্রবেশ করার পথই আমি খুঁজে পাচ্ছিলাম না। সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এই এলাকাটি সম্পূর্ণ জনমানবহীন। কাউকে জিজ্ঞাসা করে যে ভিতরে প্রবেশ করব সেই সুযোগটিও যেন নেই। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভবনটি কিভাবে জঙ্গল দ্বারা আচ্ছাদিত। এই ভবনটির ভিতরে প্রবেশ করব, কিন্তু সেখানে যে সাপের ভয়, সকল ভয় উপেক্ষা করে একটি সরু রাস্তা বের করে এই ভবনটির পথে ঢোকার চেষ্টা করছি। এই ভবনটির বেশ কিছু অংশে আমি দেখতে পেয়েছি বড় বড় সাপের উপস্থিতি। দেওয়ালে, গাছের ডালে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের পুরনো খোলসগুলি। সাপ তার পুরনো চামড়াগুলি গাছের সাথে বা দেওয়ালের সাথে ঘষাঘষি করে সেগুলো খুলে ফেলে। বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি আমি এই সাপগুলিও। সকল ভয় উপেক্ষা করে ঢুকে পড়লাম নীলকুঠির সম্মুখভাগে। পুরো ভবনটির প্লাস্টার খসে খসে পড়ছে। ভবনটির ছাদ থেকে লতাপাতা এবং গাছের শেকড়গুলি একেবারে সাপের মতন উপর থেকে নিচে নেমে এসেছে। এই ভবনটিতে বেশিক্ষণ থাকা একেবারে উচিত হবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমি সরে যাব। বন্ধুরা, এখন আমি রয়েছি সেই 200 বছর পুরনো নীলকুঠিতে, এবং আপনারা শুনতে পাচ্ছেন চামচিকা বাদুড়ের যেন রাজত্ব করছে এই জায়গা দিয়ে। একেবারে ভুতুড়ে অবস্থা।
এই অভিশপ্ত ভুতুড়ে জায়গায় আমার মন কিছুতেই থাকতে চাচ্ছিল না। অনেক সাহস জোগাড় করে এই ভবনটির ভিতরে ঢোকার চেষ্টা করি আমি, এবং ভয়ও লাগছিল, কারণ এখানে রয়েছে বড় বড় সাপের উপদ্রব। কখন যে কোন পাশ থেকে একটি সাপ আমার সামনে এসে পড়ে, কখন যে কোন বিপদ আমার সামনে এসে পড়ে, সেই চিন্তায় আমার মাথায় ঘোরপাক খাচ্ছিল। দেখুন বন্ধুরা, ভিতরের পরিবেশটা কতটা ভয়ানক যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা শুধুমাত্র অনুমান করেন এই ভবনটির ভৌতিক অবস্থা। আপনারা আসলে অবশ্যই ৩-৪ জন সাথে নিয়ে আসবেন এবং সাপ থেকে বাঁচার জন্য সকল প্রস্তুতি নিয়ে অবশ্যই আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটির একটি দরজা ভেঙে পড়েছে। এই দরজাটি এতটাই শক্তপোক্ত যে আজও এর উপর দাঁড়িয়ে আছি আমি, তারপরও কিছু হচ্ছে না, কারণ এই দরজাটি শাল কাঠের তৈরি। এই পিলারগুলোর উপর কোনো মতে দাঁড়িয়ে আছে এই ভবনটি, তবে ছাদ ফুটো হয়ে গেছে এবং ছাদ জুড়ে জঙ্গলে ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাঠের তৈরি সেকালের সুন্দর ডিজাইন করা এই বারান্দার উপরে লাগানো হয়েছে। এগুলো সবগুলোই শাল কাঠেরই তৈরি, তবে কালের বিবর্তনে এগুলো খসে খসে পড়ছে। এই বারান্দার দিয়েই সেকালে ইংরেজ বাবুরা যাতায়াত করতেন এবং এই কক্ষগুলোতেই চলতো তাদের প্রশাসনিক কর্মকাণ্ড, এবং যারা তাদের বিরুদ্ধে কথা বলতো তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন। এই ভবনটির প্রতিটি দেওয়াল যেন চিৎকার করছে সেকালে কৃষকদের চাপা কান্নার। শাল কাঠের এই ভীমগুলোর উপরেই ভবনটির ছাদটি কোনো মতে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় হয়তো হুড়মুড় করে মাথার উপর পড়ে যেতে পারে, তাই এখানে বেশিক্ষণ থাকাটা একেবারে বোকামি হবে। এই ভীমগুলি দেখুন বন্ধুরা, প্লাস্টার খসে গিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। দেখেন এই নীলকুঠি বাড়ির কী অবস্থা এখন, কালের বিবর্তনে হারিয়ে গেছে জৌলুস, কিন্তু অতীতের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই ভবনটি। প্রতিটি দেওয়াল যেন ইতিহাসের কথা ব্যক্ত করছে, এবং সেই সাথে আমি বলতে চাই আমার দেখা অন্যতম একটা ভুতুড়ে একটি বাড়িতে পরিণত হয়ে এসেছে। একে তো চামচিকা, তারপরে রয়েছে সাপের ভয়। এই ভবনটি যেন আস্ত একটা মৃত্যুপুরী। আর তারপর সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে, এখানে কোনো জনমানব শূন্য একেবারে এলাকা, একটি মানুষও আমি আশপাশে দেখতে পাচ্ছি না। তা সেই জন্য ভয়টা একটু বেশি কাজ করছে। তাও আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভবনটির আরেক প্রান্তে। ভিতরে যেন দূর দূর করে কাঁপছে, এবং মনে হচ্ছে এই মনে হয় কোনো বিপদ আমার সামনে ছুটে আসছে। তাই এখানে আর বেশি সময় না কাটাই আমরা চলে যাই অন্য কোনো স্থানে। তবে এই রহস্যময় এই ভবনটিতে ভিতরে ঢোকার সাহস আমি যেতে পারবো, কিন্তু চামচিকার
মল মূত্রে একেবারে ভিতরটা গ্যাস হয়ে গেছে, বিষাক্ত গন্ধ হয়ে গেছে। তাই এখানে আর আমি বেশিক্ষণ থাকছি না বন্ধুরা, চলে যাচ্ছি এই নীলকুঠি থেকে। এই ভবনটি থেকে বের হয়ে চলে যাব এই মাঠ ধরে, সামনে বড়াল নদীর শাখা নদী রয়েছে। এই বড়াল নদী দিয়েই সেকালে যাওয়া যেত যমুনা নদীতে এবং সেখান থেকে যাওয়া যেত কলকাতায়। ভাই আপনার নাম কি ভাই? ময়নুল। আপনার বাসা কোথায়? নীলকুঠির সামনে। সামনে বাসা আপনার? এটা কি নদী? এটা বড়াল নদী। আমি শুনলাম এটা নাকি পদ্মা থেকে আসছে আর যমুনাতে মিলছে। জি জি। এমনও শুনছি যেটা ব্রিটিশরা নাকি এই নদী দিয়ে কলকাতা যেতে পারতো। জি জি। আচ্ছা, নীলকুঠি সম্পর্কে আপনি কি জানেন? এটা তো জানি, আমি তো কিছু জানি না, বাপদাদার মুখে শুনছিলাম এখানে অনেক সাপ বিচ্ছু বাদুড় আছে, অনেক আরো অনেক মনে করেন যে ভয়ঙ্কর প্রাণীগুলো আছে আর কি। আমি এর ভিতরে ঢুকছিলাম, শুনলাম নাকি এখানে সাপ আছে অনেক। হ্যাঁ আছে, অনেক বিষাদ সাপ আছে ওখানে। আমি তো গেছিলাম ওর ভিতরে। আপনি বাঁচি গেছেন, তাইলে ভাগ্য ভালো। আচ্ছা ঠিক আছে, গেছিলাম তো ভিতরে, গেছি, বাদুড় দেখছি, সাপের চামড়াও দেখছি। ভাগ্য ভালো যে আপনি ফেরত আসছেন। এখানে ভয়ে কেউ ঢোকে না, এলাকাবাসী কেউ ঢোকে না। আর কোনো লোকজনও দেখলাম না এখানে। কেন লোকজন নাই? কেউ আসে না তো, ভয়ে কেউ আসে না। অনেক অভিশপ্ত জায়গাটা মনে হয়। জি জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। একেবারে পিছনের দিকে আপনাদের ওই দেখেন পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে। সে আমলে পানির ব্যবস্থা করা হতো ওই জায়গাটাতে। দেখি সামনের দিকে আগাই আর কি দেখতে পাই। এই সে প্রাচীন ভবন, এই ভবনটি ঘিরে রয়েছে কতই না নিদারুণ কাহিনী। সংরক্ষণের অভাবে হয়তো হারিয়ে যাবে এই ভবনটি কিছুদিনের মধ্যে। তাই বন্ধুরা, এই ভবনগুলি খুব দ্রুতই সংরক্ষণ করা প্রয়োজন। তা না হলে পরবর্তী প্রজন্ম শুধু স্মৃতির পাতায় দেখতে পাবে এই ভবনগুলির ইতিহাস। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সেই সাথে অনুরোধ রইল, এই নীলকুঠি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানা থাকে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিও।